তুমি তো আমার দেশপ্রেম সম্পর্কে প্রশ্ন করছো। মোহাম্মদ সেলিম বা সিপিএম এরা কি করবে? গুলি দিয়ে হবে না, বুলি দিয়ে হবে। তখন আমাদেরকে বলা হলো চীনের দালাল। তদন্ত কমিশন হচ্ছিল, তখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে একদিন নেমেছিল, বলেছিল আমি মার্ক্সবাদী, আমি বামপন্থী। তারপরে সিআইডি কেস হয়েছিল, তারপরে সিআইডি খুঁজছিল, তখন তাকে বাধ্যতামূলকভাবেই তৃণমূলে যোগ দিতে হয়েছে। সিপিএমের রক্তক্ষরণ, এগুলো তো কোনো রাজনীতি কথা নয়, এগুলো হচ্ছে মিডিয়া থেকে ক্রিয়েটেড কতগুলো ওয়ার্ডস। আমরা প্রথম থেকেই বলেছিলাম বাংলাদেশে যে ঘটনা ঘটছে এটা খালি চোখে যতটা দেখা হচ্ছে ততটা নয়। আমি এখানে যদি হিন্দু মুসলমানের নামে রাজনীতিকে বাড়তে দিই, তাহলে বাংলাদেশে হিন্দু মুসলমানের নামে রাজনীতি আরও বেশি বাড়বে। বাংলাদেশে যে সাময়িক পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে ঠিক সিপিআইএমের অবস্থান কি, সেই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। প্রথমেই আপনাকে দ্য ওয়ালে স্বাগত। ধন্যবাদ। সিপিএমের অবস্থান যেখানে কমিউনিস্ট পার্টির হওয়ার কথা সেখানেই, পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক, যেখানেই হোক, আমাদের দেশে হোক, বাংলাদেশে হোক, আর সিরিয়াতেই হোক, আর তুর্কিতেই হোক, কমিউনিস্ট পার্টির অবস্থান ঠিক হয় তার যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এবং যে মতাদর্শগত যে বিষয় সেটাকে মাথায় রেখে তার সঙ্গে যে পরিপ্রেক্ষিতটা থাকে, মানে বিভিন্ন প্লেয়ার থাকে তো আন্তর্জাতিক দেশীয়, সেখানে দাঁড়িয়ে কার কী অবস্থান, কার কী রোল, তার নিরিখে আমাদের অবস্থান ঠিক করতে হয়। বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন শুরু হয়েছিল তখন আপনাদের ছাত্র সংগঠন তারা এই বিষয়টাকে সমর্থন জানিয়েছিলেন, সাধুবাদ জানাচ্ছি সেই বিষয়টা, কিন্তু তথ্য ভুল, আমাদের ছাত্র সংগঠন করেনি। এখানেই অনেক আপত্তি ছিল যে সবাই নামছে, সবাই হাই কমিশনে যাচ্ছে, কেন বামপন্থী সিপিআইএম কেন নামছে না, বামপন্থীরা কেন নামছে না? তার মধ্যে বামপন্থীদের কিছু অংশ গেছিল, কয়েকজন, যেমন ডিএসও গেছিলো, অন্য কিছু সংগঠন গেছিলো হয়তো। কিন্তু আমরা প্রথম থেকেই বলেছিলাম বাংলাদেশে যে ঘটনা ঘটছে এটা খালি চোখে যতটা দেখা হচ্ছে ততটা নয়, একটু গভীরে তলিয়ে দেখতে হয়। এই জন্য অন্তত এটুকু জানি যে এসএফআই যায়নি। কিন্তু যখন গুলি চলেছে, ছাত্র খুন হয়েছে, তখন যখন পুলিশের রিপ্রেশন হয়েছে তখন তার প্রতিবাদ করা হয়েছে। কিন্তু যখন কোটা বিরোধী আন্দোলন যেটা হচ্ছিল তখন আমরা প্রথম থেকেই বলেছিলাম, এবং সেই জন্যই তখন অনেকে জিজ্ঞেস করে সিপিএম কোথায়, সিপিএম কোথায়। কিন্তু আমরা বলছিলাম যে এটা সামনে দুটো চোখে যা দেখা যাচ্ছে তার পেছনে আরও বড় গভীর রাজনীতি আছে। এই যে গণ অভ্যুত্থান অরাজকতা সৃষ্টি করবে তা তাহলে আঁচ করতে পেরেছিলেন আগে? গণ অভ্যুত্থান তো বটেই, কারণ ছাত্র আন্দোলনের সঙ্গে সঙ্গে সমাজের বিভিন্ন অংশের মানুষও তাতে যুক্ত হয়েছিলেন। শহুরে অন্তত মানুষগুলো তো বিশাল করে যুক্ত হয়েছিলেন। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি, তারপরে হচ্ছে তোমার গিয়ে জামাতে ইসলামী, আরও কিছু হেফাজতে ইসলাম, এরকম আরও কিছু সংগঠন আছে যারা এই ধরনের সুযোগের অপেক্ষা করছিল। আর আমরা তো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। এখানে নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায়ে এখানে যেমন চরম বামপন্থী থেকে চরম দক্ষিণপন্থী সবাই এক কাটটা যখন হয়েছিল, সব শিয়ালের একরা হয়েছিল, অনেক বুদ্ধিজীবী, অনেক সাধারণ মানুষও যুক্ত হয়েছিলেন, সংবাদ মাধ্যমগুলো বিশেষ করে যুক্ত হয়েছিল। তখন আমরা বলেছিলাম দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি তারা সবাই মিলে এটাতে এক কাট্টা হয়েছে। সুতরাং অনেকে এটা বিশ্বাস করেনি। পরে দেখা গেছে তালপাটি খালে রক্তে ভেসে গেছে। কেউ বলেছে ব্রেকফাস্টে, কবি কিন্তু বলছে ব্রেকফাস্টে 4টে লাশ না দেখলে ঠিক ব্রেকফাস্ট খাওয়া হয় না, সিপিএমের লাশ দেখতে হবে। তখনই আমরা বলেছিলাম যে এটা হচ্ছে একটা ষড়যন্ত্র হয়েছে এবং অনেকটা ফেক আন্দোলন হয়েছে। সামনে একটা আন্দোলনকে ক্যামোফ্লেজ করে একটা ফাসাদ তৈরি করে পেছনে রেজিম চেঞ্জ করার চেষ্টা হয়েছে। দ্বিতীয়ত আন্তর্জাতিক স্তরে আমরা দেখেছি যখন ওই কালার রেভলিউশনের নাম করে ইজিপ্টে আমরা দেখলাম, মরক্কোতে দেখলাম, লিবিয়াতে দেখলাম, এখন সরাসরি সিরিয়াতে দেখছি, বা আরও অন্যান্য দেশগুলোতে যখন দেখা হলো, তখন এটা আপাত দৃষ্টিতে যেরকম মনে হয় যেটা বোধহয় একটা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতার জন্য স্বাধীনতার আন্দোলন হচ্ছে বা গণতন্ত্রের জন্য হচ্ছে, এটা পশ্চিমী দেশগুলো, তৃতীয় বিশ্বের দেশগুলোতে সাম্রাজ্যবাদ বিরোধী যে মনোভাব, স্বাধীনতা আকাঙ্ক্ষী মানুষ যে মনোভাব এবং ধর্মনিরপেক্ষ যে মনোভাব, তাকে ধ্বংস করার জন্য অনেক সময় একেবারে চরম সাম্প্রদায়িক শক্তিগুলোকেও মদত দেয়, যেমন এখন সিরিয়াতে আমরা দেখছি। ওপার বাংলার যা হচ্ছে তা এপার বাংলায় এফেক্ট পড়ছে বলা চলে, এবং এখানেও অর্থাৎ ভারতেও যে ধর্মীয় রাজনীতি বা মেরুকরণ সৃষ্টি হয়েছে, সেখানে সবথেকে কি বিপদে আপনারা রয়েছে? সবচেয়ে বেশি বিপদে পড়ে মানুষ, আর আমাদের যেহেতু মানুষ নিয়ে কারবার, সুতরাং আমরা বিপদে পড়ি। কারণ কি হয়, এই যে ধর এখানে দুর্নীতি নিয়ে হচ্ছে, বা এই যে আরজি করে থ্রেট কালচার নিয়ে হলো, বা মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে যখন হয়, ধর্ষণের বিরুদ্ধে হলো, কাজ বেকার ছেলেরা কাজ পাচ্ছে না, জিনিসপত্রের দাম বাড়ছে, সারের কালোবাজারি হচ্ছে, তো মানুষ তো এইসব নিয়ে ব্যতিব্যস্ত। তাহলে বামপন্থীরা মনে হচ্ছে এইসব নিয়ে শ্রমিক, কৃষক,
ছাত্র যুব তারা আন্দোলন করবে, পার্টি, পলিটিক্যাল পার্টিস, সেখানে কি হয়, পলিটিক্যাল এজেন্ডা শিফট করে দেওয়া হয়। তখন মন্দির, কে কত বড় মন্দির নির্মাণ করছে, কত বড় মসজিদ তৈরি হচ্ছে, মসজিদের ভেতরে কি আছে, মন্দিরের চূড়ায় কি আছে, এইসব বিষয় যখন আসে তখন মানুষ আসলে বিপদে পড়ে, কারণ তার জীবন জীবিকার বিষয়গুলো পেছনে চলে যায়। আর সেই জীবন জীবিকার সমস্যাগুলো নিয়ে যারা রাজনীতি করেন, আন্দোলন করেন, তাদের তখন অন্য কথা বলতে হয়, শান্তি হোক একটু, আপাতত দাঙ্গা হাঙ্গামা করো না, কারফিউ হয়ে গেলে, যে বেলডাঙ্গে আমরা দেখলাম নির্বাচনের আগে তৃণমূলের যে সদ্য বিজেপি থেকে ঘুরে এসেছিল তৃণমূলের নেতা, সে বলল হিন্দুদেরকে কেটে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবো। অমনি মোদি ওটাকে নিয়ে তারস্বরে চিৎকার করলেন, দেখো বাংলায় কি হচ্ছে, হিন্দুস্তানে হিন্দুরা বিপদে পড়ে গেছে। এবং ভোটে ভাগাভাগিতে দেখা গেল মোহাম্মদ সেলিম অধীর চৌধুরী হেরে গেল। তারপর দেখা গেল যে মমতা ব্যানার্জি যে হিন্দু সন্ন্যাসীর নামে অত কিছু করে বললেন, সাধুর নামে বললেন তথাকথিত, সে আর যে মুসলমান নেতা হিসেবে বলল হিন্দুদেরকে কেটে দেবো, তারা দুজনে মিলে সোৎসাহে বলছেন আমাদের কাজ আমরা করে ফেলেছি। তো এরা হচ্ছে যেমন সুপারি কিলার্স হয়, এরকম সুপারি রাজনীতিবিদ আজকাল পাওয়া যায়, যারা একটা দেশ থেকে বা একটা কোনো এজেন্সি থেকে সুপারি নেয় এবং তারপরে এই ধরনের এজেন্ডাগুলোকে চেঞ্জ করে। কিন্তু যেহেতু আবেগের ব্যাপার থাকে এবং মাথার মধ্যে, মগজের মধ্যে কিছু আক্রমণ হয় এই সোশ্যাল মিডিয়ার মারফত দিয়ে, কিছু ভিডিও, কিছু ছবি, যেগুলো মানুষকে ভীষণভাবে নাড়া দেয়, সেখানে আসলে যেটা হয় হিংসার চাষ হয়। ওটা হিংসা বিরোধী হয় না, হিংসাকে দিয়ে ওটা বীজতলা তৈরি করে তারপরে হিংসার চাষ হয়। তারপর রাজনীতির আঙ্গনে সেই হিংসাকে তখন আর দেশের কথা বলা হয় না, তখন দয় বয় একার মধ্যনের দেশ তৈরি হয়। তখন আর বিদেশের কথা বলা হয় না, তখন বিদ্বেষ তৈরি হয়। এই জন্য আজকে বাংলাদেশে ভারত বিদ্বেষী শক্তি বাড়ছে, আবার ভারতে পশ্চিমবঙ্গে আমরা বাংলাদেশি বিদ্বেষী তৈরি দেখছি। তাহলে জেনোফোবিয়া, দক্ষিণপন্থী রাজনীতির একটা বড় অঙ্গ হচ্ছে জেনোফোবিয়া। ইউরোপে, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এমনকি ভারত পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তাদের সম্পর্কে ঘৃণা তৈরি হবে। আমেরিকায়, মেক্সিকো থেকে যারা গেছে, আমাদের এখানে পাঞ্জাব থেকেও, গুজরাট থেকেও যারা যাচ্ছে তাদের ব্যাপারে জেনোফোবিয়া হবে। কানাডায় যেরকম আমরা দেখছি, আবার ফ্রান্সে দেখছি, আমাদের দেশেও দেখা যাবে। আমাদের প্রতিবেশী দেশ অনেক আছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা। কিন্তু গত 40 বছর দেখো তুমি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কোন দেশের সম্পর্কে নেগেটিভ খবর আছে, বিদ্বেষ আছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই বলে এতদিন ধরে যারা রাজনীতি করলো তারা এখন বলছে আমরা দরজা খুলে দেবো, সবাইকে নিয়ে আসবো, সিএ করে দিয়েছি, এনআরসি করে দিয়েছি। কিন্তু পাকিস্তানি অনুপ্রবেশকারী, নেপালি অনুপ্রবেশকারী, ভুটানি অনুপ্রবেশকারী, শ্রীলঙ্কান অনুপ্রবেশকারী শুনেছ? বাংলাদেশি বললেই বলা হয়, এবং ইললিগাল মাইগ্রেন্ট বলা হয়, কিন্তু তার থেকে বলা হয় বেআইনি অনুপ্রবেশকারী। অনুপ্রবেশ ইটসেলফ বেআইনি, তো অনেক জোর দিয়ে বলা হয়েছে। তো এটা মানুষের মনের মধ্যে আসলে একটা বিদ্বেষ তৈরি করা হয়। এখানে যত বেশি বাংলাদেশি বিদ্বেষী তৈরি করা হয়েছে, ওখানেও জামাতপন্থীরা, ওখানেও ভারত বিদ্বেষী বিভিন্ন শক্তি, পাকিস্তানপন্থীরা, আজকে দিনে আইএসআই, সাউদির এজেন্সি, বিভিন্ন রকমের ইসলামিক এজেন্সিস, তারা আবার ভারত বিদ্বেষ তৈরি করেছে। আবার ওখানে যত ভারত বিদ্বেষ মানে হচ্ছে আসলে হিন্দু বিদ্বেষী, এরকম করে দেওয়া হয়েছে। কারণ ভারত মানে হিন্দুস্তান রাজনীতি হচ্ছে, আমাদের দেশ বলো, রাজনীতি শাসক দল বলো তাই করছে, সরকার বলো। আবার এখানেও বাংলাদেশ বিদ্বেষী মানে হচ্ছে আসলে তাহলে বাংলাদেশি, তারপরে হচ্ছে বাঙালি মুসলমান, তার থেকে হচ্ছে রোহিঙ্গিয়া। এইভাবে ক্রমাগত ডগ হুইসেল রাজনীতি বলে, এটা করে নিয়ে আর বেশি কথা বলতে হয় না, মোটামুটি বাংলাদেশের বা বললেই লোকের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়ে যাবে। আপনি বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী তারা মিলে অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমকে হারিয়ে দিয়েছে, কার্যত বলা চলে যে ভোটের রাজনীতিতে আপনারা হেরে গিয়েছেন। এবং আমরা দেখেছি লোকসভা নির্বাচনে সিপিআইএম কোথাও গিয়ে 6 থেকে মোটের উপরে 7% ভোট পেয়েছে, উপনির্বাচনে আরও খারাপ অবস্থা। কার্যত কি সিপিআইএম লুপ্তপ্রায় পার্টিতে পরিণত হবে, নাকি আপনারা মানুষদেরকে বোঝাতে পারছেন না কেন? আপনি যে কথাটা বললেন যে ব্রেন ওয়াশ করা হচ্ছে, মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওয়াল যদি দেওয়াল লেখা না পড়তে পারে তাহলে তো আমার তো দোষ নয়। তোমাকে আমি এখন কী বললাম, মুর্শিদাবাদের অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্র, মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্র বললাম। তুমি তাতে নিয়ে এলে কী হবে, রাজ্যের 6%, মানে তোমার এজেন্ডা সেট আছে, তোমার প্রশ্ন সেট আছে, খুব ভালো। না আমি তোমার এই যে এই চ্যানেলগুলো যেরকম করে, পোর্টালগুলো যেরকম করে, কারণ এগুলো কার পয়সায় তৈরি হয়, কার পয়সায় চলে, আমি পরিষ্কার বলছি, কার পয়সায় চলে, সে তো আমরা সারদার সময় থেকে দেখে এসেছি। সুতরাং এটা আমাদের কাছে নতুন নয়। এটাই আরেকটাই, যেমন বিদ্বেষের কথা বললাম, সেরকম এই যে সিপিএম শূন্য, সিপিএম লুপ্ত হয়ে গেছে, সিপিএমের রক্তক্ষরণ, এগুলো তো কোনো রাজনীতির কথা নয়।
এগুলো হচ্ছে মিডিয়া থেকে ক্রিয়েটেড কতগুলো ওয়ার্ডস, এগুলো হচ্ছে মাথার মধ্যে গেঁথে দেওয়া হয়, প্রত্যেক প্রশ্নের মধ্যে উত্তরের মধ্যে এগুলো ঘুরে ফিরে আসে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা করা হচ্ছে। আর যেহেতু সোশ্যাল মিডিয়া অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে, যেগুলো ছিল মানুষের ভয়েস হওয়ার কথা, অল্টারনেটিভ মিডিয়া, তারাও মেনলাইন মিডিয়ার মতো করে মোটামুটি যে একজন সিনেমায় তোমার দেখবে বিয়ে বাড়িতে বাজনা বাজার লোক আসে না, তো যে টাকা দেয় সে যে গানটা বলে ফরমাইশ করে সেই গানটা গাওয়া হয়। তো মিডিয়ার মোটামুটি এখন এরকম হয়ে গেছে, পাইপার্স সেই ব্যান্ডটা বাজায়, সেই সুরটা বাজায়, হু পেজ দ্যাট, পেজ ফর দ্যাট। তো এটা হচ্ছে পরিষ্কার কথা। কত পার্সেন্ট ভোট পেয়েছিলাম মুর্শিদাবাদে আমি? অধীর চৌধুরী কত পার্সেন্ট ভোট পেয়েছিল? তোমাকে আমি মুর্শিদাবাদ এবং বহরমপুর উদাহরণ বললাম, তুমি এটাকে জেনারেলাইজ করলে। আমি তো বলিনি গোটা রাজ্যে। আমি বলছি আজকে মহারাষ্ট্রে ভোটে কী হচ্ছে, কেন সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে, ইলেকশন কমিশনের ভূমিকা কী, কাউন্টিং মানে কি, ইভিএম মানে কি, ভোটটা কীভাবে হয়, মিডিয়ার মানে কি, কেন 9,000 কোটি টাকা বেআইনি টাকা পাওয়া গেল নির্বাচনের সময়, কটা মিডিয়া রিপোর্ট করেছে? তাহলে কালো টাকা শেষ হয়ে গেছে বলেছিল মোদি, দেখা গেলো ভোটে সবচেয়ে বেশি কালো টাকা ব্যবহার হয়। কেন ভোটারদেরকে 1,000 টাকা 2,000 টাকা দেওয়ার নাম করে সরকারের তরফ থেকে বা দলের তরফ থেকে ভোট কেনা হয়? তাহলে তুমি যেটা বলছিলে, ভোটের সময় যাতে জগন্নাথের মন্দির না রামের মন্দির, বাবরি মসজিদের তলায় কি না ওপরে কি, হচ্ছে তোমার গিয়ে এখন বললো তৃণমূলের নেতা বলছে বেলডাঙায় একটা বড় বাবরি মসজিদ তৈরি করব। তাহলে এটা এজেন্ডাটা শিফট হচ্ছে, এবং এই পলিটিক্যাল পার্টি যখন এজেন্ডা শিফট করে তখন মিডিয়া তার একটা হ্যান্ডলার হিসেবে কাজ হয়, পরিষ্কার হ্যান্ডলার হিসেবে কাজ করে। সেটা করে এই জন্যই কারণ বিজ্ঞাপনের জন্য তার উপর নির্ভর করতে হয়। তাহলে বিজ্ঞাপন দাতা যে সাবানের কথা বলবে, তোমার বিজ্ঞাপন তো সেই দাতা সেই সাবানের কথাই বলবে, তুই তো অন্য কোনো দিশি সাবান খুঁজে বার করবে না। তবে এটুকু বলতে পারি, কমিউনিস্ট পার্টি লুপ্ত হয়নি। আজকেও দাঁড়িয়ে তোমার গিয়ে যেসব দেশগুলোতে বললাম যে কাউন্টার রেভলিউশন হয় বা তোমার গিয়ে প্রতিক্রিয়া শক্তি যখন তাদের দামামা বাজায়, সেখানে দাঁড়িয়ে আজকে বাংলাদেশে যখন এই যে এত হিন্দু হিন্দু অত্যাচারের কথা বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশের যে কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সোশ্যালিস্ট, বাংলাদেশের প্রগতিশীল, বাংলাদেশের ধর্মপ্রজ্ঞ, তার কাজ কী? তুমিও তো আনন্দিত হবে তোমার ভাষায় যে লুপ্ত প্রায় হয়ে গেল, ভালোই হলো। কিন্তু লুপ্ত হওয়া মানে হচ্ছে এই যে মানুষের সম্প্রীতি, এই যে ঐক্য, এই যে তোমার গিয়ে শান্তিতে থাকা, সেটা লুপ্ত হয়ে যায়। এই জন্য যারা শান্তিকে ভালোবাসে, যারা সম্প্রীতিকে ভালোবাসে, যারা ঐক্যকে ভালোবাসে, তারা এটাকে লুপ্ত হতে দেবে না। তারা তাদের মতো প্রয়াস চালাবে, চেষ্টা করবে। সেই প্রয়াসে আমরা তো আমাদের বাংলায়। আপনি যে কথাটা বললেন, আপনার কথার প্রসঙ্গে আমি বলতে চাই, আপনি আমাকে বোঝালেন এইভাবে আপনারা মানুষকে কেন বোঝাতে পারছেন না। এবং আপনি যে কথাটা বললেন, আমাদের কিন্তু কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই, আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, মানুষের প্রশ্ন তো আপনাকে তুলে ধরা হচ্ছে। রাস্তার চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই প্রশ্নটাই শোনা যায়, সেই প্রশ্নটাই আপনাকে করলাম। আপনি যেভাবে আমাকে বোঝালেন, মানুষকে বোঝাতে কেন ব্যর্থ হচ্ছে? প্রথমত আমি তোমাকে বোঝাইনি, আমার বোঝানোর দৃষ্টতা নেই। আমি তোমাকে ধরানোর চেষ্টা করলাম যে আজকাল কী হয়, এগুলোকে বলে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। তোমার মত তুমি নিজে ব্যক্ত করছো না, তোমার মগজের মধ্যে এই সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, মিডিয়া, সংস্কৃতি, তারপরে মন কি বাত, ধন কি বাত, তারা কী করে তোমার মনের মধ্যে কতগুলো প্রশ্নগুলোকে ঢুকিয়ে দেয়। এটা একটা বিহেভিয়ারাল সায়েন্স, একটা বিহেভিয়ারাল সাইকোলজি। এবং আমাদের ক্ষেত্রে এটা বলতে আমার দুর্বলতা, সাংগঠনিক দুর্বলতা, রাজনৈতিক দুর্বলতা, আমাদের নেতৃত্বের অক্ষমতা, আমাদের সংগঠন কর্মীদের হচ্ছে সংখ্যা হচ্ছে কম, বা উল্টো দিক থেকে বললে যেমন ধরো আরজি করে কেন এটা বোঝানো গেল না যে একটা সহকর্মীকে খুন করা যায় না, বা খুন হলে বা ধর্ষিতা হলে তাকে প্রশাসন সন্দীপ ঘোষের নেতৃত্বে বা পুলিশ কমিশনার সব সাক্ষ্যপ্রমাণ লোপাট করার বদলে কেন সঠিকভাবে তদন্ত হবে না সে দাবি করা যায় না। তাহলে তার আগে থ্রেট কালচার আসে। কারণ 12 বছর 13 বছর ধরে তৃণমূলের শাসন মানে হচ্ছে যে পুলিশকে দিয়ে হোক, গুন্ডাকে দিয়ে হোক, পাস ফেল করানো হোক, ভর্তি করা হোক, হস্টেলে সিট হোক, এই সব ব্যাপারে একটা ভয় এবং ভীতির একটা রাজত্ব তৈরি করা হয়েছে। তার একটা চায়ের দোকানেও গত 10 বছর যখন কেউ কথা বলতো, তখন বাঁদিক ডান দিকে দেখে নেয় কেউ শুনছে না। তো একটা মিডিয়া প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে সাহস করে প্রশ্ন করতে পারে না। একদল নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পী, সাংবাদিক, সম্পাদক, মালিক, তারা গিয়ে সেলফি তুলতে পারে, ছবি তুলতে পারে, কিন্তু প্রেস কনফারেন্সে প্রশ্ন করতে পারে না। তাহলে তুমি যেটা বলছো প্রশ্ন ধরে, মানুষ যেটা বলছে সেই প্রশ্ন ধরে দিচ্ছি। আমি তোমাকে বলি, তুমি আমাদের যারা দেশ চালাচ্ছেন, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, তার কাছে কবার মিডিয়া পার্সোনালিটি হিসেবে প্রশ্ন করার এই চায়ের দোকানের লোক,
বা ইটভাটার লোক বা রিক্সা চালক বা একজন মাইনে করা চাকরি পাচ্ছে না কন্ট্রাকচুয়াল লেবার, সাংবাদিকরাই। আগে সাংবাদিকরা বলতো বেতন বোর্ড চাই বা চাওয়াত কমিটি রিপোর্ট লাভি করতে হবে, এখন কন্ট্রাকচুয়াল হয়ে গেছে। তাহলে কন্ডিশন পাল্টে গেছে, কিন্তু যে দুরবস্থা তৈরি হয়েছে সেই দুরবস্থা তুলে ধরার মতো সাহস, সৎসাহস বা সুযোগের অভাব আছে, সেটা নেই। তুমি কোনো প্রেস কনফারেন্সের মধ্যে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারবে না, এটা বাস্তবতা। তুই যতই বলবে আমি কিন্তু মানুষের প্রশ্ন তুলে ধরছি, সে তুই তুলে ধরছো, আমি তোমাকে তো আর বলছি না। তুমি যেটা যথার্থ প্রশ্ন করেছো, কেন আমরা মানুষের কাছে এটাকে বলতে পারছি না? এখন মানুষ কি হয়, এইখানে যদি একটা মৌলালি মোড়ে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, লোকে হোয়াটসঅ্যাপ খুলে দেখবে বা ফেসবুক খুলে দেখবে। আগে হলে ছুটে যেত বা কাউকে পাঠাতো, দেখতো ওখানে কি হয়েছে। এটা ভালো, এটা মিডিয়ার প্রসার হয়েছে, টেকনোলজির প্রসার হয়েছে, মিডিয়ার ডিপেন্ডেন্সও বেড়েছে। তাহলে এই জন্য কনসেন্ট তৈরি করা বদলে ওপিনিয়ন তৈরি করা এবং ইনফরমেশন দেওয়া একটা মিডিয়ার দায়িত্ব ছিল। এখন মিডিয়া ইনফরমেশন দেওয়ার থেকে মিডিয়ার রোল হচ্ছে যে কতগুলো কথা, কতগুলো শব্দ, কতগুলো ফ্রেজ গেঁথে দেওয়া, সেটা তো একটা ভূমিকা, সেটা গেঁথে দেয়। তাহলে অনেক সময় যেটা ঘটছে সেটা রিপোর্ট হয় না। আচ্ছা, আজকে তুমি বলো 2 বছর আগে পর্যন্ত তুমি যত আফগানিস্তান নিয়ে প্রশ্ন করতে বা খবর করতে বা তালিবান নিয়ে যে কথাগুলো বলতে, আজকে আর করো? গত 6 মাস 1 বছর ধরে করো না। কেন করো না? এটা আমি বলছি বলে নয়, তুই বলবে না রাস্তায় ঘাটে চায়ের দোকানে তো আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে না মানে আমাদের ইন্ডিয়া মিডিয়া এখন আর আফগানিস্তান নিয়ে কোনো রিপোর্ট করছে না। তাহলে অল্টারনেটিভ মিডিয়ার প্রয়োজন ছিল, যেটা মেইন লাইন মিডিয়া করছে না সেটাকে করা। কিন্তু সেটা করবে না, কারণ সেটা এই মুহূর্তে যারা ইনভেস্টমেন্ট করছে, ওখানে বিনিয়োগ করছে, সেখানে অন্যান্য দেশের সঙ্গে ভারতও চেষ্টা করছে, তাদের স্বার্থে এটা যাচ্ছে। আবার অন্যদিকে দেখো, এই মিস্ত্রি গেছেন, গিয়ে দেশের স্বার্থে কথা বলেছেন বিদেশ সচিব, তারপর থেকে বাংলাদেশ নিয়ে দেখবে হয়েছে একটু কমবে। কেন কমবে? কারণ আদানির বিদ্যুতের কি হবে, আমাদের টেলিকমিউনিকেশনে কি হবে, আমাদের বিদেশ নীতি, ওদের বিদেশ নীতি সম্পর্কে কী হবে, সেইটা নিয়ে দেশের সরকারের ভূমিকা কী হবে। তাহলে সরকার, মিডিয়া সরকারকে প্রশ্ন করবে না সরকারের প্রশ্ন মানুষের কাছে নিয়ে যাবে, এটা একটা বড় প্রশ্ন। আমরা বাংলাদেশ নিয়ে শুরু করেছিলাম, সেই প্রসঙ্গে আবার ফিরে আসি। যে ভিয়েতনাম, প্যালেস্টাইন কিংবা সিরিয়াতে যদি সংখ্যালঘুদের ওপরে আক্রমণ হয়, আপনারা প্রতিবাদে নামেন এবং তাতে সাধুবাদ জানাচ্ছি আমরা। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, নির্যাতনের ঘটনায় সিপিআইএম কি পথে নামবে? প্রথম কথা তোমাকে জানতে হবে, তোমার একটু বয়স কম আছে, ভিয়েতনাম তুমি শুনেছো, কিন্তু ভিয়েতনামে সংখ্যাগুরুর কোনো ব্যাপার ছিল না। ভিয়েতনামে একটা মুক্তিকামী দেশ, পশ্চিমী একটা মার্কিন সাম্রাজ্যবাদের, প্রথমে ফরাসি তারপরে মার্কিন আধিপত্য এবং দখলদারির বিরুদ্ধে লড়ছিল। আমাদের দেশও আমরা ইংরেজ দখলদারির বিরুদ্ধে লড়েছিলাম। সুতরাং আমাদের দেশের তখন ছিল, এখন দেশের নিয়ম পাল্টে গেছে। আর দেশের জনগণের এটাই ছিল সিদ্ধান্ত, পৃথিবীর যে কোনো দেশে, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকায় কলোনিয়াল রুলের বিরুদ্ধে, উপনিবেশবাদের বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে মুক্তিকামী মানুষ যদি লড়ে, আমরা তাদের প্রতি সংহতি জানাবো। এখানে কোনো ধর্ম দেখা যাবে না। তাহলে এটা ভালো বললে, তাহলে যদি এখন ভাগ্যিস ভিয়েতনামে মুসলমানরা থাকতো না, নারা বলতেন মুসলমানদের জন্য আপনারা করেছিলেন। এটা মিডিয়া এভাবে খাওয়ায় আর কি, মানে মিডিয়া খাওয়ায় মানে আরএসএস এভাবে খাওয়ায়, সেটা মিডিয়া রিপিট করে। 2 হচ্ছে প্যালেস্টাইনও তাই। প্যালেস্টাইনকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়ছিলাম, তখন কি হিটলারের বিরুদ্ধে যখন লোকে দাঁড়িয়েছিল, আমাদের এখানে অনেক লোকরা তার জন্য আমাদের উপর রেগে গেছিলো, কিন্তু রবীন্দ্রনাথ থেকে বাকি সবাই ফ্যাসি বিরোধী মনোভাব ব্যক্ত করেছিলেন। কেন? ইহুদির পক্ষে কেন আমরা ছিলাম? ইহুদি ধর্মের জন্য না। ওরা সংখ্যালঘু, আর ওরা এথনিক ক্লিনজিংয়ের নাম করে ফাসিস্ট যে কোনো আধিপত্যবাদী শক্তি যেটা করে, তারা হচ্ছে ওদেরকে গ্যাস চেম্বারে পোড়াচ্ছিল। তখন গোটা বিশ্ব মানবিকতার প্রশ্ন, ইহুদিদের ওই সময় পক্ষে দাঁড়াতে হয়েছে ফাসিবাদের বিরুদ্ধে। যখন ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়েছে, প্যালেস্টাইনের অংশ কেটে আমরা সবাই সমর্থন করেছি, ভারতও সমর্থন করেছে। যদিও তখন গান্ধীজি বলেছিলেন যে একটা নতুন বিপদের সম্ভাবনা হচ্ছে, কিন্তু একটা হাজার হাজার বছর ধরে তারা নিজের দেশ থেকে বিতাড়িত হয়েছে, সেই দেশে তাদের যখন পুনর্বাসন করা হচ্ছে, তাকে তোমাকে সমর্থন করতে হবে। তার একটা প্রেক্ষাপট লাগে। আর আজকে যখন প্যালেস্টাইনদের তাড়াচ্ছে আর ওটাকে দখল করতে চাইছে ভূখণ্ডকে, তখন তোমাকে যে কোনো মানুষ, আমরা শুধু না, আমেরিকা, কানাডা, এমনকি ইহুদি ধর্মের বেশিরভাগ মানুষ
যে আমার ধর্মের নামে কেন অত্যাচার করছো, ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে হচ্ছে প্রতিবাদ। এটা একটু বোঝাতে হলো এই জন্যই যেটা এরকম করে সহজ করে ধরে দেওয়া হয়। কিন্তু পাকিস্তানে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, সেটা এখনকার হিন্দু হতে পারে, শিখ হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, এমনকি মুসলমানদের মধ্যে আহমেদি অংশ হতে পারে বা শিয়া সুন্নি নাম করতে পারে। তুমি যদি মানবতাবাদী হও তোমাকে তার প্রতিবাদ করতে হবে, আমরা করেছি। যদি ইউটিউবে যাও, পার্লামেন্টে আমার বক্তৃতা তুমি দেখতে পারবে। তাহলে এখন বাংলাদেশে যেটা হচ্ছে, যখন মুক্তি আন্দোলন হয়েছিল ওখানে আমরা গোটা দেশ নেমেছিল, তখন ছিল পাকিস্তানি অকুপেশনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের লড়াই, মুক্তির আকাঙ্ক্ষা, দখলদারির বিরুদ্ধে, খান সেনা অত্যাচারের বিরুদ্ধে। তখন কিন্তু দেখা যাবে প্রতিজ্ঞা শক্তি কিন্তু নামেনি, যেহেতু আমেরিকা তখন বাংলাদেশের পাকিস্তানের পক্ষে ছিল। তাহলে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী যারা ছিল তারা সবাই যেভাবে নেমেছিল, আজকের যারা তোমার গিয়ে মার্কিনী তাবেদার আছে তারা কিন্তু নামেনি। তাহলে এটা হিন্দু বা মুসলমান বলে নয়, আর ওখানে ওই লড়াইটা ছিল হিন্দু মুসলমান নির্বিশেষে, বাংলাদেশের জনগণের, এখানকার মানুষের হিন্দু মুসলমান নির্বিশেষে। তখনও কি বাংলাদেশে রাজাকার, জামাতপন্থী, পাকিস্তানপন্থী ছিল না? তাদের প্রতি মানুষের ঘৃণা ছিল এই ডিসেম্বর মাসে। তাহলে আজকেও বাংলাদেশে যা হচ্ছে এই মুক্তি আন্দোলন নয়। মুক্তি আন্দোলন কি? আবার এখানে বিজেপি যেমন বলছে চট্টগ্রাম দখল করে নিয়ে ইউনিয়ন টেরিটরি করে নেবো, সেটাও নয়, এটা ফালতু কথা, ফেক নিউজ। আবার মমতা যেরকম বলছেন যে বিজেপি বলছে এই বাংলাদেশিরা আসছে কলকাতা দখল করে নেবে, পশ্চিমবঙ্গ দখল করে নেবে, এগুলো ফেক নিউজ। ফেক নিউজ কিছু লোক, রিয়েল লোককে দিয়ে তৈরি করানো হয়। আমি যেটা বলছি তোমাকে, তাহলে আমরা কোন জায়গাটা, তো নিপুণের বিরুদ্ধে কে নয়, আমরা তুমি যখনই মিছিল করেছি আমরা এখানে, তুই খবর দাওনি, দেখবে না, শোনো তোমরা একটু এখন যেটা হয় আর কি, একটা সময় এক একজন থাকে পৃষ্ঠপোষক, কিন্তু আমি তোমাকে পরিষ্কার বলছি, এইটাকে যেটা আবেগ নিয়ে ওখানে হিন্দু বিদ্বেষ যে শক্তি, তার বিরুদ্ধে ওখানে যাতে আবেগ নিয়ে রাজনীতি না হয়, তাই যে ওখানকার কমিউনিস্ট বামপন্থী শক্তিশালী হোক এবং লড়াই করুক, এবং লড়াই করছে। আবার এখানে দাঁড়িয়ে ওইটাকে কেন্দ্র করে এখানে হিন্দু ঐক্যবদ্ধ হও আর বাংলাদেশের প্রতি ঘৃণা জাগাও, তার মধ্যে কি আমি যুক্ত হয়ে যাবো? আমাকে হুক্কাবাদ দল? তাহলে আমাকে বুঝতে হবে না যে পার্সপেক্টিভটা কী। সেজন্য আমরা বলেছি যে পৃথিবীর যে কোনো জায়গায় সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার হয়, কমিউনিস্ট হচ্ছে ফার্স্ট যারা হচ্ছে লড়াই। তো আচ্ছা, তুমি ধরো আলজেরিয়াতে 98% মুসলমান, কিন্তু ওখানেও ফান্ডামেন্টালিজম আছে, তাহলে ওখানে কে লড়বে? হিন্দু নামে লড়বে? ওখানে মুসলমানদের মধ্যে যারা প্রগতিশীল অংশ আছে, যারা ধর্মনিরপেক্ষ অংশ আছে, যারা বামপন্থী আছে, তারাই লড়াই করছে, তাদের প্রাণ গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়েছে। আমার সমবয়সী রাজনীতি করে এমন লোকজন শহীদ হয়েছে, কিন্তু এখন আলজেরিয়া খবর নেই, কারণ এখন ওখানে মোটামুটি শান্তি বিরাজ করছে। তাহলে এটা সেই দেশের মানুষের পরম কর্তব্য। চ্যারিটি বিগিনস ফ্রম হোম। আমি এখানে যদি হিন্দু মুসলমানের নামে রাজনীতিকে বাড়তে দিই, তাহলে বাংলাদেশে হিন্দু মুসলমানের নামে রাজনীতি আরও বেশি বাড়বে। বাংলাদেশে হিন্দু মুসলমানের রাজনীতি যদি যারা করছে, তারা চাইবে এখানে হিন্দু মুসলমানের রাজনীতি বাড়ুক। এখানে যারা ভারত বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী, তারা চাইবে বাংলাদেশে ভারত বিদ্বেষী শক্তি বাড়ুক, তাহলে এটা একে অপরকে সাহায্য করে। আর এখানে যারা হিন্দু মুসলমানের ঐক্য চাইছে, তারাও বাংলাদেশে যাতে শান্তি থাকুক, সম্প্রীতি থাকুক, ধর্মনিরপেক্ষ হোক, তার জন্য চেষ্টা করবে। আর এখানে যারা হিন্দু রাষ্ট্র করতে চাইছে, তারা এই দখলদারির কথা বলবে, তাতে বাংলাদেশ আরও বিপদে পড়বে। আর বাংলাদেশ যত না বিপদে পড়বে, সেখানে গুজব আরও বেশি রটানো হবে ভারত সম্পর্কে এবং হিন্দু সম্পর্কে। তাহলে এখানে যারা এই রাজনীতি করেছেন, তারা ওখানকার হিন্দুদেরকে আরও বেশি, ভারতের হিন্দুকে ঐক্যবদ্ধ করার জন্য ওখানকার হিন্দুদেরকে বিপদে ফেলছেন। যেমন ওখানে যারা মুসলমানকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে হিন্দুদের বিরুদ্ধে, তারা এখানকার মুসলমানদের বিপদগ্রস্ত করছে। আপনি পৃষ্ঠপোষকতার কথা বললেন, কিন্তু আমি নিজে সুজন চক্রবর্তী এবং কান্তি গাঙ্গুলিরা মিছিলে হেঁটেছেন যাদবপুর থেকে, আমি সেই মিছিলে ছিলাম, এবং সেই মিছিলের মোদ্দা কথা ছিল যে ভারত এবং বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ চলছে বা নিপীড়ন চলছে, তা বন্ধ হোক, এবং তাতে সাধুবাদ জানাচ্ছি। ভারতের যে সংখ্যালঘুদের ওপর আক্রমণ, আমি না দেখানো হয়েছে নিশ্চয়ই, আমি হয়তো সেখানে উপস্থিত ছিলাম না, কিন্তু আমি মিডিয়া মনিটর করি, আমাদের হয়তো অন্য প্রতিনিধি গিয়েছিল। আমি বলতে চাইছি যে প্রতিনিধির কথা বলছি না, তোমার কথা বলছি না, আমি চ্যানেলের বা পোর্টালের নীতির কথা বলছি। নিশ্চয়ই দেখানো হয়েছে, আমি আপনাকে হয়তো ইন্টারভিউ শেষে লিঙ্কটা পাঠাবো, কিন্তু আমি বলছি যে এই সেখানে কথা নেই। এই যে প্রশ্ন আপনারা কিছু করছেন না, তাহলে শুধু একটা নয়, যাদবপুরে নয়, গোটা রাজ্য জুড়ে, কোচবিহার জলপাইগুড়ি থেকে কাকদ্বীপ পর্যন্ত বামপন্থীরা কোথাও যৌথভাবে, কোথাও সিপিআইএম,
কোথাও ছাত্র যুব মহিলা সংগঠন, তারা কিন্তু এই ওখানে যে হিন্দু মন্দিরের ওপর আক্রমণ বা হিন্দু ধর্মের ওপর আক্রমণ বা তোমার গিয়ে বেআইনি ধরপাকড় বা খুনখারাপি যা হচ্ছে তা নির্যাতন, তার বিরুদ্ধে আমরা এখানে সরব হয়েছি। কিন্তু আমি সবসময় বলছি, এটা বলতে হলে তোমাকে বলতে হয় তোমার হিংসা খারাপ, আমার হিংসা ভালো, এই রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে হয়। তখন বলতে হয় হিংসা যেখানেই হোক সেটা খারাপ, টেরোরিজম খারাপ, তাহলে তুমি অমুক টেরোরিজম ভালো তমুক টেরোরিজম খারাপ এটা বলা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাদেশে শান্তি সেনা পাঠানো হোক, সমর্থন জানাচ্ছেন এই বিষয়টা? আমি তো পরিষ্কার বলে দিয়েছি। একে মমতা ব্যানার্জি সেনা বলতে পারেন, কিন্তু শান্তি শব্দটা কেন বলছেন? এখানে যখন দাঙ্গা হাঙ্গামা হয়, গত 2011 পর থেকে যতটা দাঙ্গা হয়েছে পশ্চিমবঙ্গে, একটাও তদন্ত কমিশন হয়েছে? একটাও মামলা হয়েছে? একজনও শাস্তি পেয়েছে? বেলডাঙ্গার কথা বললাম, রানীগঞ্জের কথা, ধুলাগড়ের কথা, বসিরহাটের কথা, কোচবিহারের কথা, উত্তর দিনাজপুরের কথা, আমি অসংখ্য বলতে পারি। তিনি হঠাৎ কেন এত হইচই করে বলছেন? আমি এটা সেদিনই বলেছি যে এই কথাগুলো বামপন্থীরা কখনোই বলতে পারে না, এটা দক্ষিণপন্থীরা বলে। কাশ্মীরে ইউএন ফোর্স পাঠাও, এটা পাকিস্তানের দক্ষিণপন্থীরা বলবে। কখনো বামপন্থীরা পাকিস্তানে বামপন্থী যদি সে কেউ থাকে সেটা বলবে না। এটা হচ্ছে কতগুলো নীতিগত প্রশ্ন। দুই হচ্ছে বিদেশ সম্পর্কে কোনো অ্যাসেম্বলিতে আলোচনা হয় না। উদ্বেগ প্রকাশ করতে পারে, কিন্তু নীতিগত কোনো অবস্থান নিতে পারে না, কারণ বিদেশ নীতি সংবিধান অনুযায়ী ভারত সরকারের অধীন। আর তৃতীয়ত হচ্ছে এই যে বাংলাদেশের মানুষকে আরও বেশি উগ্র করার যে চেষ্টা হচ্ছে, এটা তার অঙ্গ। আবার ওখানে চেষ্টা করছে জামাতরা, যারা এখানকার মানুষকে আরও বেশি উগ্র করার চেষ্টা করছে। তাহলে আরএসএসের রাজনীতি, জামাতের রাজনীতি এবং মমতার রাজনীতি এই একটা কথার মধ্যে এক লাইনে এসে দাঁড়িয়ে গেছে। আমরা তার বিরোধিতা করেছি। বাংলাদেশের প্রাক্তন সেনারা বলছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন, এবং এটা যদি সত্যি বাস্তবায়িত হয় তাহলে সিপিআইএম এবং মোহাম্মদ সেলিমদের ভূমিকা কী থাকবে? আচ্ছা, এটা পাগলামি। সে পাগলামি আমাকে পাগল কেন করছো তোমরা? কোনো মিডিয়া টিআরপি বাড়ানোর জন্য তাদেরকে সেই প্রাক্তন হোক বর্তমান করে হয়েছে গেছে। আমি তো বলেছি, এখানে ললিপপের কথা বলছি, ওখানে আমলকি আমলার কথা বলছে। বিদেশ নীতি একটা দেশের সম্প্রীতি, একটা দেশের ধর্মনিরপেক্ষ নীতি, একটা প্রজাতন্ত্র, একটা স্বাধীনতা, একটা গণতন্ত্র, এগুলো এর থেকে অনেক বেশি বড়। এবং তুমি তো আমার দেশপ্রেম সম্পর্কে প্রশ্ন করছো, মোহাম্মদ সেলিম বা সিপিএমে এরা কী করবে? কারণ তুমি জানো না, এত বড় হয়েছো, তুমি মোটামুটি পড়াশোনা করেছো, যে একটা দেশে আক্রমণ হলে সে দেশের মানুষ কী করে, তুমি কি করবে? আর এখানে তুমি তো আর একটা ফিলোসফি প্রজেক্ট করছো যে কমিউনিস্টরা হলে কী করবে। আজকে তুমি ডোকলামের পরে আর হচ্ছে তোমার গিয়ে কি বলে গালওয়ানের পরে কেন কোনো খবর করছো না? আমরা প্রথম থেকেই বলে এসেছিলাম যে চীন এবং ভারতের মধ্যে যে সমস্যা আছে, বিশেষত সীমান্ত সমস্যা আছে, সেটা আলোচনা করে ঠিক করতে হবে। গুলি দিয়ে হবে না, বুলি দিয়ে হবে। তখন আমাদেরকে বলা হলো চীনের দালাল, এসব ইমোশন তৈরি করা হয়। বড় বড় তখন তুই জন্মও নি, তোমার ওয়ালও আসেনি, তখন যারা পত্রিকা চালিয়েছে তারা ঘৃণা বর্ষণ করেছে। কিন্তু তারপরে এখন ভারত সরকার এবং চীন সরকার কি করছে? এখন তো জয়েন্ট কমিশন বৈঠক করছে, এখন তো আলাপ আলোচনা হচ্ছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে। এখন আদানির ইনভেস্টমেন্ট অনেক বেশি চীনের সঙ্গে অনেক বেশি ব্যবসা গুজরাতে। এখন কোনো মিডিয়ার চীন নিয়ে কোনো কথা বলছে না। তাহলে এটা আমি তোমাকে বারবার বলছি, খবরের সংবাদের মধ্যেও রাজনীতির মধ্যে যে অর্থনীতি কাজ করে সেটা ধরতে হয়। এটা কাউকে আমি চোর বলছি না, কাউকে ঘুষখোর বলছি না, কিন্তু এটা হচ্ছে অর্থনৈতিক ইন্টারেস্ট। তাহলে আমার দেশের বিদেশ নীতি বাংলাদেশ সম্পর্কে কী হবে? এটা ওই যে রিক্সাওয়ালা আসছে দখল করতে বলেছিল, ওটা কেন বললে না? ভালো তো শুভেন্দু বলেছে না কি, রিক্সাওয়ালা আসছে, হাতটানা রিক্সা। সেটা হচ্ছে গাধাটাকে কে বোঝাবে যে হাতটানা রিক্সা কলকাতায় আছে, বাংলাদেশে হাতটানা রিক্সা নেই, আমরা সাইকেল রিক্সা আছে অনেক বেশি। কিন্তু এইগুলো হচ্ছে কতগুলো আবেগ তৈরি করার চেষ্টা করা হয়। তখন বামপন্থীদের প্রথম কাজ হচ্ছে, যখন যুদ্ধ জিগির তোলা হয়, যখন সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করা হয়, তখন বামপন্থী হলে প্রথম কাজ করতে হয় বলতে, একটু রোসো, তোমার আবেগটা একটু নিচে নামাও, একটু অর্থনীতি নিয়ে, একটু যুক্তি নিয়ে, একটু তর্ক নিয়ে বোঝাও। গুজরাটের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হলেন এইভাবেই তো, পাকিস্তান দেখিয়ে, মিয়া মুশাররফ দেখিয়ে, পাকিস্তান বিদ্বেষ দেখিয়ে, এবং অনেকে বিজেপিকে ভোট দিয়েছিল 2014-তে বা 19-এ, এইটা দেখে যে এইবার পাকিস্তানে আমরা ঢুকবো, অকুপাইড কাশ্মীরকে আমরা মুক্ত করব, আর পাকিস্তানকে ধুলায় মিশিয়ে দেবো। এখন বলা হয় না কেন?
তাহলে এখন 26-এর নির্বাচনের আগে চট্টগ্রামকে পোস্টার বানানো হবে এবং তারপরে এখানে দাঁড়িয়ে হচ্ছে তোমার গিয়ে বাংলাদেশ বিদ্বেষের উপরে দাঁড়িয়ে কে কত বাঙালি প্রেমী কে কত হিন্দু প্রেমী তার বিজেপি আর তৃণমূল কম্পিটিশন করবে, আর সিএ এনআরসি থেকে সিলেবাসটাকে পাল্টানোর চেষ্টা করা হবে। এই নির্বাচনে আরেকটা আবেগের পোস্টার লাগানোর চেষ্টা করা হচ্ছে। কমিউনিস্টদের প্রথম কাজ হবে রাজনীতিটা আবেগ দিয়ে নয়, যুক্তি নির্ভর, তথ্য নির্ভর, তত্ত্ব নির্ভর, সত্য নির্ভর করতে হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনাদের দলে ছিলেন এবং আপনাদের রাজ্যসভার সাংসদ ছিলেন, তাকে তৃণমূল মনোনীত করেছেন, প্রার্থী পদে বসিয়েছেন। সেখানে দাঁড়িয়ে আপনারা কিভাবে দেখছেন? তিনিও তো একসময় বামপন্থী রাজনীতি করতেন। সিপিআইএম যখন কাউকে এক্সপেল করে তারপরে সেটা কোথায় গেল কী করলো, তৃণমূল দল কাকে কাকে কী করবে? তৃণমূল দল তো আসাম থেকে মহারাষ্ট্র, গোয়া কত লোককে এমপি করেছে, তাতে সিপিএম কী বলেছে? পশ্চিমবঙ্গের মানুষ বিধানসভায় তৃণমূলকে নির্বাচিত করেছেন, মমতা ব্যানার্জি যাকে মনে করবেন তাকে তোমার গিয়ে সাংসদ করবেন। আমার একটা মনে আছে যে তোমার গিয়ে এরকম একটা ভাঙা টার্মে বিহারে লালু যাদব যখন খুব ক্ষমতাবান তখন একজনকে এমপি করে পাঠালেন। সে গিয়ে বললো আমি খুব কৃতজ্ঞ, নত জানু, লালু যাদব আমাকে করেছেন। আমি খোঁজ নিলাম লোকটা কী রাজনীতি করে, কোত্থেকে এলো। তখন শোনা গেল ও লালু যাদবের মুখ্যমন্ত্রীর বাসস্থানের সামনে 40 দিন ধরে যেমন হনুমান চালিসা হয় ওরকম লালু চালিসা লিখে ও পাঠ করতো মাইক লাগিয়ে। লালু চালিসা লিখেছিল, গুণকীর্তন করেছিল আর কি। শোনো ওকে পাঠিয়ে দেওয়া হলো। তখন লালুকে জিজ্ঞেস করা হলো, সাহেব বললো এত রাজনীতিবিদ থাকতে আপনি ওকে কেন পাঠালেন? তো লালু বলল ও তো হনুমান চালিসা পড়েছে বলে আমি পাঠিয়েছি, আমি কোনো অন্য জীবজন্তুকে পাঠিয়ে দিতে পারতাম। তাহলে আমি এটা অন্য কোনো ব্যাপারে বলছি না, এটা তখন কেউ আমার কাছে প্রশ্ন তো নেই। সেই দল ঠিক করেছে আর মানুষ ঠিক করেছেন, সেই দলকে নির্বাচিত করেছেন যেভাবেই হোক, যেমন করেই হোক, যে তারা ঠিক করবে, নমিনেট করবে। সিপিএম কত লোককে এমপি করেছে, তো সেটা সিপিএম দল ততখানি সিদ্ধান্ত করেছে। তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি কোনো চাল্লিসা, মানে যেরকম লালু চাল্লিসা পড়েছিলেন তেমন কি ওই লোকটি, তেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কারোর মন্ত্র পড়েছিলেন? না, আমি এটুকু বলিনি। আমি এটা প্রত্যেকটা ব্যক্তি ইউনিক, প্রত্যেকটা দল নিজস্ব সিদ্ধান্ত নেয়। আরজেডি যেরকম সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কেন সিদ্ধান্ত নেবে, সিপিএম যেরকম সিদ্ধান্ত নিয়েছে সেরকম কংগ্রেস কেন সিদ্ধান্ত নেবে, সব প্রত্যেকটা দল নিজস্ব। আমি শুধু এই যে রাজভবন, এখানে তুমি পার্টি অফিসে দাঁড়িয়ে মুজফ্ফরনগর ভবনের কথা বলছো তো, এখানে আমার মনে আছে জনকে তদন্ত কমিশন হচ্ছিল, তখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে একদিন নেমেছিল। আমি সমালোচনা করিও না, এবং বলেছিল আমি মার্ক্সবাদী, আমি বামপন্থী, আমি সিপিএমপন্থী, আমি সবসময় এটা যে কাউকে যখন বার করা হয় বা শাস্তি দেওয়া তখন এটাই বলে আমি আজীবন কিন্তু আমি সিপিএমের সঙ্গে থাকবো। তারপরে সিআইডি কেস হয়েছিল, তারপরে সিআইডি খুঁজছিল, তখন তাকে বাধ্যতামূলকভাবেই তৃণমূলে যোগ দিতে হয়েছে। তা নাহলে তো ওই কেসটার জন্য তো সিআইডি আবার অ্যারেস্ট করতো বা পুলিশ অ্যারেস্ট করতো। সেটা আমরা দেখেছি, মানুষ ভূঁইয়ার ক্ষেত্রেও তাই দেখেছি, পুলিশ খুঁজছিল। আমরা ওই মেয়েটি মমতাকে মা না মাসি বলেছিল, আইপিএস অফিসার ছিল ভারতী ঘোষ, ওকে ওরকম পুলিশ খুঁজছিল, তোমরা মিডিয়াতে এরকম ফোনে শোনাচ্ছিলে কোথায় কোথায় খুঁজছিল। আমরা বিমল গুরুংকে দেখেছিলাম, রাজ্যের পুলিশ খুঁজছিল, এরকম কেস করা হয়। তারপরে যখন মা মাসি বলে তখন তাকে মোটামুটি পুরস্কৃত করা হয়। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে লেনিনের সঙ্গে তুলনা করেছেন এবং তিনি বলছেন যে সিপিআইএম এখন শুধুমাত্র সন্ধেবেলায় টিভির টক শোতে দেখা যায়। আমি এসব নিয়ে কোনো কমেন্ট করবো না, সেটা তুমি যারা টিভিতে টক শো আমাদের লোকজন যায় তারা নিশ্চয়ই তার উত্তর দেবে। শতরূপ ঘোষ বা কৌস্তব বা এরকম সুজন চক্রবর্তী যারা চ্যানেলগুলোতে বলে তারা বলবে। বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি হতে চলেছে এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছেন, সেই প্রস্তাব রেখেছেন। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি আগেই তোমার অন্য প্রশ্নের উত্তরে আমি বলে দিয়েছি, এগুলো সবই হচ্ছে ধর্মভিত্তিক, ধর্মকেন্দ্রিক রাজনীতির একটা অংশ। ধর্মীয় ভাবনাকে ব্যবহার করে নিয়ে নিজের রাজনীতির লেজটাকে সোজা করার চেষ্টা করা হয়। কিন্তু যারা ধর্মাশ্রিত রাজনীতি করে তাতে এত সহজে লেজ সোজা হয় না। যেহেতু মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির গড়ে তুলছেন, ওদিকে রাম মন্দির গড়ে তুলেছে মোদি, ওরকম ও মনে করেছে এরকম হয়। যেমন রাম ভক্ত হনুমান হয়, সেরকম আবার মমতা ভক্ত তোমার হুমায়ুন আছে। সেই দুদিন আগে মোদি ভক্ত হয়েছিল, কোনো অসুবিধা নেই। তিনি বলেছেন যে এই বাবরি মসজিদ যখন উদ্বোধন করা হবে তখন নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে। আপনাকে যদি পার্সোনালি বা ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয় আপনি যাবেন? তো এটা জানো, যখন সীতারাম ইয়েচুরিকে রাম মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ভারত সরকারের তরফ থেকে, আমরা বলছিলাম সরকারের কাজ এটা নয়, রাজনীতির কাজও নয়। এবং দেশের রাজনীতিবিদদের মধ্যে প্রথম ব্যক্তি ছিলেন, এখন তিনি মৃত, কমরেড সীতারাম ইয়েচুরি, আমাদের সাধারণ সম্পাদক তৎকালীন, বলেছিলেন
আমি কেন যাব, এবং কেন যাব না সেটা যুক্তি দিয়ে বলেছিলেন। ইউটিউবে তার বক্তৃতা তুমি সার্চ করে দেখে নিতে পারো, সিপিএমের মনোভাব তারা বুঝতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য। শুধুমাত্র বাংলাদেশ ইস্যুতে নয়, রাজ্যের বিভিন্ন ইস্যুতে আমরা কথা বললাম মোহাম্মদ সেলিমের সঙ্গে। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়। ক্যামেরায় বিশ্বদীপ বিশ্বাসের সঙ্গে প্রীতি সাহা, দ্য ওয়াল, কলকাতা।